ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে আমি এই মুহূর্তে বলবো, একটু মন দিয়ে শুনবেন এবং নিজেরা পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে অতি অবশ্যই নজর রাখবেন এবং অ্যাকর্ডিংলি সিদ্ধান্তটা নেবেন। চূড়ান্ত বা ফাইনাল কোনো বার্তাই এই মুহূর্তে ধরে বসে থাকবেন না। আমি আপনাকে কি বলছি, অন্য একজন আপনাকে কি বলেছে, এগুলো নিয়ে শুধু বসে থাকবেন না, একটু বিচার বিশ্লেষণ করবেন এবং পারিপার্শ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার উপরে বিচার বিশ্লেষণ করে কিন্তু সিদ্ধান্ত নেবেন। এটা আপনি নিজে। যেমন ট্রাইব্যুনালে আপিল চলছে দুই মোডে, একটা অফলাইন এবং একটা অনলাইন। আপনারা সকলে জানেন, আমি আপনাদের ধৈর্য ধরতে বলেছিলাম, আপনারা ধৈর্য ধরে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু দেখুন, 23 তারিখে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। আজকে 2 তারিখ, 2রা এপ্রিল 2026। 10 দিন পেরিয়ে গেল, এখনও কিন্তু কোনো হেলদোল ইসিআই বা সিইও দপ্তর থেকে দেখা যাচ্ছে না, কোনো ক্লিয়ার নোটিফিকেশন নেই এসডিও বা ডিএম অফিসে। এই যে অফলাইনে জমা দেওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে চূড়ান্ত উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে, চূড়ান্ত। আপনি তো কাউকে জোর করতে পারেন না গিয়ে যে আমার কাগজ জমা নিন। ওনাদের কাছে যদি কোনো অর্ডার কপি না থাকে, যদি কোনো নির্দেশিকা না থাকে, তাহলে ওনারা কিসের বেসিসে আপনাদের কাগজগুলোকে জমা নেবেন? অনেক জায়গায় অফলাইনে শুরু হয়েছে, এটা ভালো কথা, কিন্তু বেশিরভাগ জায়গাতে এখনও হয়নি। তাই অফলাইনে করবেন না অনলাইনে করবেন, এটা নিয়ে আজকে আবার আপনাদের জানাচ্ছি। কিন্তু সেই সঙ্গে আবার সতর্কবাণী দিচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু কিন্তু আজকে আমি একটু ডুয়াল উপায় বলে দিচ্ছি, মানে দ্বৈত উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা করলে ভালো হবে। প্রথমত, যেহেতু অফলাইনে জমা দেওয়া যাচ্ছে না, জমা নিচ্ছে না, যদিও বা নিচ্ছে, আমরা যে কল্পনাটা করেছিলাম যে জমা নেওয়ার পরে আমাদের যে অ্যাকনোলেজমেন্টটা দেওয়া হবে, সেখানে আমার ডকুমেন্টেশনগুলো উল্লেখ থাকবে, সেটা কিন্তু হচ্ছে না। এরপর একটা সমস্যা তৈরি হতে পারে যে আপনি অফলাইনে জমা তো করলেন, আপনার কাছে একটা রিসিভ কপিও ওরা দিয়ে দিল যে আপনি ডকুমেন্ট জমা করলেন, কী কী ডকুমেন্ট জমা করলেন সেটা যদিও থাকছে না। এরপর আপনার ট্রাইব্যুনালে তখন ডাকা হবে যখন আপনার এই ডকুমেন্টগুলোর ডিজিটাইজেশন কমপ্লিট হবে। এটা কিন্তু একটা সমস্যা। এই ডিজিটাইজেশন এর কাজটা কে করবে? বিশেষ করে ইলেকশনের কর্মী, এদিকে শর্টেজ, ইলেকশন চলে এসেছে মাথার উপরে। এখন যে এসডিও অফিস এবং ডিএম অফিস এই যে অফলাইনে নিতে একটা অলিখিত অনীহা প্রকাশ করছে, তার কারণ কিন্তু এটাই। কারণ এই ডকুমেন্টগুলো নিলে তো এগুলোকে ডিজিটাইজ করতে হবে, সেই মানুষ তারা পাবে কোথায়? এবং ডিজিটাইজড করতে গিয়ে আপনাদের অনেকটা সময় চলে যাবে। অতএব ট্রাইব্যুনালে আপনার হিয়ারিংটা পিছিয়ে যেতে পারে দীর্ঘদিন। এ কারণে উপায় হচ্ছে অনলাইনে আবেদন করুন। এটা আমি আজকে 2রা এপ্রিল 2026 বলছি। আবার নেক্সট আপনাদের আপডেট দিতে পারি, কিন্তু এই আপডেটটা এক প্রকার চূড়ান্ত ধরতে পারেন, কারণ এখানে দুটো উপায়ই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমত, আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আমি যে ভিডিও দেখেছি এবং ইউটিউবে আরও প্রচুর মানুষ রয়েছে যারা একদম প্র্যাকটিক্যালি অ্যাপিল করার সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বা সাহায্য করছে, তাদের কাছ থেকে সাহায্য নিন, অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করার পর আপনার একটা অ্যাকনোলেজমেন্ট জেনারেট হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর থাকবে। এবার আপনি অফলাইনে আবেদন করার জন্য যে ফাইলগুলো রেডি করেছেন, সেটার সঙ্গে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটার জেরক্স, অতি অবশ্যই জেরক্স, অরিজিনালটা নয়, অরিজিনালটা আপনার সঙ্গে থাকবে। একটা জেরক্স সহ আপনি যে অফলাইনে রেডি করেছেন আপনার আপিলটা যেরকম লিখেছেন ওরকমই থাকুন, সেই আপিলের সঙ্গে এই অনলাইনের অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও জুড়ে দিন, দিয়ে অফলাইনে জমা দেওয়ার চেষ্টা করুন। আপনি যেহেতু অনলাইনে জমা করেছেন, তাই অফলাইনে যদি এবার আপনি জমা করতে নাও পারেন, তাও কিন্তু খুব বড় ক্ষতি হবে না, কারণ আপনার আবেদন অলরেডি সাবমিটেড আছে অনলাইনে। অনলাইনের বেসিসেই আপনাকে ডাকা হবে এবং পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে যেটা বুঝতে পারা যাচ্ছে, যারা অনলাইনে আবেদন করবে তাদের যেহেতু ডেটাগুলো নিজেই ডিজিটাইজ হয়ে যাচ্ছে, অতএব এদেরকে ট্রাইব্যুনালে আগে ডাকার সম্ভাবনাটা প্রবল হচ্ছে। কারণ যারা অফলাইনে আবেদন করবেন ওনাদের ডেটাগুলো তো ডিজিটাইজ করতে হবে, এবং ডিজিটাইজ করার পর তারপরে ওনাদের যে সিরিয়াল আসবে সেই অনুযায়ী ওনাদেরকে ডাকবে, তো সেটা কিন্তু সময় সাপেক্ষ, সময় লাগতে পারে। কিন্তু যারা অলরেডি অফলাইনে আবেদন করে ফেলেছেন তারাও অনলাইনে আবেদনটা করে দিন। অফলাইনের ডকুমেন্ট আপনার কাছে আছে,
থাকার পরে আপনি অনলাইনেও আবেদন করে দিন। যেটা আপনার আগে ওনাদের হাতে চলে আসবে সেটার উপরেই বেস করে আপনার বিচারটা করুক ওনারা। আপনি কোনো মোড়েই নিশ্চয়তা পাচ্ছেন না, ওনাদের কাছেও পরিষ্কার কোনো নির্দেশিকা নেই। যদি আপনি না চান করতে অনলাইনে, না করলেও চলবে যদি অফলাইনে করে থাকেন, কিন্তু যদি আপনি চান তাহলে অনলাইনে করে দিন। কারণ ডেটা ডিজিটাইজেশনটাই হচ্ছে আপাতত যেটা, এটা কিন্তু ব্যক্তিগত মতামত আমার, এটা কোনো অফিসিয়াল কথা নয়। যে পরিস্থিতি যেটা চলছে সেটা বিচার বিশ্লেষণ করেই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা নিজেরাও কিন্তু বিচার বিশ্লেষণ করবেন এবং অনেকের সঙ্গে সলা পরামর্শ করবেন, করার পরেই সিদ্ধান্তটা নেবেন। আপনার ডিজিটাইজেশনটা করবে কে? কর্মী তো নেই, এবং যদিও বা করে একজন দুজন কর্মী, যদিও বা করে দীর্ঘদিন সময় লেগে যাবে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যখন অনলাইনে আবেদনটা করছেন তখন আপনি নিজের ডেটা নিজেই ডিজিটাইজ করছেন। অতএব যে অ্যাকনোলেজমেন্টটা জেনারেট হলো সেই অনুপাতে আপনার ডকুমেন্ট কিন্তু ট্রাইব্যুনালের ওখানে জমা পড়ে রইল। এরপর ওনারা সময় করে আপনাদের ডাকবে। যারা অফলাইনে আবেদন করছেন ওনাদেরটাও অনলাইন করতে হবে। আপনি হয়তো করছেন না, কিন্তু যারা ডিজিটাইজ করছেন ওনারা অ্যাকচুয়ালি আপনার আবেদনটাকে অনলাইনেই সাবমিট করছেন, এটা আপনি ধরে নিতে পারেন। তাই আপাতত এখন অবধি বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অনলাইনটা বেটার হবে। আপনারা অনলাইনে করে দিন। অনলাইনে আপনি যে ডকুমেন্টগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় জমা করেছিলেন সেগুলো কিভাবে মেনশন করবেন আমি ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নিন, তাহলে ডকুমেন্টগুলো আপনি ওখানে উল্লেখ করতে পারবেন। এবং ভাষাটার দিকে খেয়াল রাখবেন, যে ভাষাগুলো অনেকগুলোই রয়েছে। আমি যেটা শেয়ার করেছিলাম ওই ভাষাটাও যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ, এবং এরকম অনেকের কাছ থেকে আপনারা যারা বিশেষ করে ইংরেজিতে দক্ষ এবং অনলাইন কাজে পটু ওনাদের দিয়েই করান। আপনি যদি পটু না হন, আপনি মোবাইল, ল্যাপটপ বা যে কোনো অনলাইনের দোকান থেকে এটা করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে, যে কোনো অনলাইন দোকানে গিয়ে আপনি এই কাজটা কিন্তু করে দিতে বলবেন না। যিনারা সচরাচর এই কাজটাতে অভ্যস্ত করছেন ওনাদের মারফতেই করুন, কিংবা দেখবেন বর্তমান সর্বত্র বিএসকে মানে বাংলার সহায়ক পোর্টাল বা সামথিং এরকম কিছু একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে অনলাইন সহায়তা কেন্দ্র যেগুলো চালু করা হয়েছে ওগুলোতে যান, ওনাদের অনেকটা অবগত আছে। বা আপনার এলাকায় যদি কোনো অনলাইন কাজ করা ছেলে পটু থাকে ওনার কাছেও যেতে পারেন, কিন্তু ইংরেজিটা একটু সরগর হলে ভালো হবে। ওখানে গিয়ে আবেদনটা করুন। এক্ষেত্রে আবারও মনে রাখতে হবে, আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের যদি মিল না থাকে তাহলে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা হবে না, আপনি নিজে সেটা করতে পারবেন না। কারণ অনলাইনে আবেদন করতে গেলে আপনার আধার কার্ড থেকে ই সাইনটাকে ওনারা সংগ্রহ করে, যদি নামের মিসম্যাচ থাকে ভোটার এবং আধারে তাহলে ই সাইনটা কমপ্লিট হবে না, অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, সেটাও যদি না থাকে তা সেক্ষেত্রেও আপনি পারবেন না। তো এই জন্যে আপনার করার দরকার নেই, আপনি শুধু আপনার ডকুমেন্টগুলো নিন, আপনার নথিগুলো নিন। যারা বিএসকে আছে সেই বিএসকেগুলোতে যান এবং ওনাদেরকে বলুন আপনার যে ডিলিট হয়েছে সেই ডিলিটের ডেটাটাও নিন, লিস্টটা এটা নিয়ে যান, এবং 2002 সালে যে তালিকা সেগুলো নিন, ওনার কাছে যান। একটু খোঁজ খবর নিন যাওয়ার আগে, যে কারা এই কাজটা করছে এবং কারা অত্যন্ত ভালো করছে। ওনার কাছে গিয়ে একটু সময় নিয়ে অনলাইনে আবেদনটা করে দিন। অনলাইন আবেদন হয়ে গেলে যে অ্যাকনোলেজমেন্টটা জেনারেট হলো সেটা নিয়ে আপনি যে অফলাইনে জমা করার প্রস্তুতি নিয়েছিলেন অফলাইনেও 1 কপি জমা করে দিন। আর যারা অফলাইনে অলরেডি জমা করেছেন তারা চাইলে অনলাইন করতে পারেন, এবং যদি না চান তাহলে নাও করতে পারেন। আবারও বলছি, আপনি নিজে সিদ্ধান্ত নিন এবং পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা একটু খতিয়ে দেখুন। এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে তেমন কোনো লাভ হচ্ছে না, কারণ ওনারা অ্যাকচুয়ালি কোনো গাইডলাইন নেই, এ কারণে কিছু বলতে পারছেন না। আপনি এসডিও বলুন আর ডিএম বলুন, হ্যাঁ, এবং ওখানে যে অফিসাররা কাজ করছে ওনাদের কথাই বলুন, ওনারা কিছু বলতেই চাইছেন একটা অনীহা উপর থেকেই। কারণ এই যে ম্যাক্সিমাম মানুষ ডিলিট হয়েছে, আমি বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ম্যাক্সিমাম লক্ষ লক্ষ মানুষ যে ডিলিট হয়েছে, এত ডেটা ডিজিটাইজটা করবে কে? এই ডিজিটাইজেশনের কাজ করতে গিয়ে ট্রাইব্যুনাল যে কত বছর চলবে তার কোনো ঠিক নেই যদি ওইভাবে চলে। এ কারণেই অনীহাটা, এ কারণে অফলাইনে এখনও শুরু করা যাচ্ছে না বা করছে না। ওনারা চাইছে মনে মনে যে আপনারা অনলাইনে করে দিন, তা আপনারা অনলাইনে করে দিন, আপনার কাছে অ্যাকনোলেজমেন্টটা থাকছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে স্যার অ্যাকনোলেজমেন্টটা এখন কোথায় গিয়ে জমা দেবো? অ্যাকনোলেজমেন্টটা আপনার কাছে রাখবেন। যদি অফলাইন আবার আবেদন করতে গিয়ে ওখানে দিতেও হয় তাহলে জেরক্স দেবেন, অরিজিনাল অ্যাকনোলেজমেন্টটা আপনার কাছেই রাখবেন। আশা করি বোঝাতে পারলাম। এবং এর পরের ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাতে চলেছি, যারা হচ্ছে ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেই ট্রাইব্যুনালের যে পেপারসগুলোর কথা আমি বলেছিলাম, লেগাসি ডকুমেন্ট এবং হচ্ছে আপনার লিঙ্কেজ ডকুমেন্ট এবং আপনার আইডি প্রুফ, এই 3 ধরনের ডকুমেন্ট। আপনার আইডি প্রুফগুলোই আপনার লিঙ্কেজ ডকুমেন্টের কাজ করবে। তো এই লেগাসিটা প্রমাণের জন্য আমি যে ফ্যামিলি ট্রির কথা বলেছিলাম, এই ফ্যামিলি ট্রি কিন্তু রেজিস্টার করানো যায়।
আমি পরের ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কীভাবে আপনাকে ফ্যামিলি ট্রি তৈরি করে দেবে আপনার এফিডেভিটের মারফত। এফিডেভিট করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে আপনার ফ্যামিলি ট্রি আপনাকে সাজিয়ে দেবে। এই ফ্যামিলি ট্রি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার যে লেগাসি ডকুমেন্ট, আপনার দলিলপত্র, অন্যান্য কাগজ, সেগুলোর সাথে আপনার লিঙ্কেজ ডকুমেন্ট দিয়ে আপনি যে একই ফ্যামিলির ব্যক্তি যে 1950, 1960, 1970 সালের যে লেগাসি ডকুমেন্টগুলো আপনি বের করেছেন সেগুলোর সঙ্গে যে আপনার সম্পর্ক রয়েছে এবং আপনার যে একই ফ্যামিলি ট্রির মেম্বার, এটা প্রমাণ কিন্তু করা তুলনামূলক সহজ হবে। এ কারণে নেক্সট ভিডিওটি অতি অবশ্যই দেখবেন, যেটাতে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ফ্যামিলি ট্রি এফিডেভিটে দেখাতে চলেছি। এবং সেটা পাওয়ার জন্য অতি অবশ্যই আমি আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং চ্যানেলটিতে জুড়ে থাকার। ধন্যবাদ।